ভারতীয় উপদ্বীপের মালভূমি। ভারতে যে ভূপ্রাকৃতিক বিভাগগুলি রয়েছে তার মধ্যে তৃতীয় যে বিভাগটি সেটি হচ্ছে ভারতীয় উপদ্বীপের মালভূমি। ভারতকে মোট মোট ৫টি ভূপ্রাকৃতিক বিভাগে বিভক্ত করা যায়। প্রথমে উত্তরে পার্বত্যাঞ্চল, তার দক্ষিণে উত্তরের সমভূমি অঞ্চল, এরপর ভারতীয় উপদ্বীপের মালভূমি, উপকূলের সমভূমি এবং সবশেষে পঞ্চম বিভাগটি হচ্ছে দ্বীপপুঞ্জের সমূহ। সুতরাং ভারতীয় উপদ্বীপের মালভূমি তৃতীয় ভূপ্রাকৃতিক বিভাগ। প্রকৃতপক্ষে দক্ষিণ ভারতের যে উপদ্বীপীয় অংশ সেটি উপদ্বীপীয় মালভূমি। এর বয়স বিভিন্নভাবে অনুমান করা হয়েছে ৩৬,০০০ মিলিয়ন বছর। এটি ভারতের যে প্রাচীন পৃথিবীর যে প্রাচীন ভূখণ্ড, একটি আঙ্গারাল্যান্ড এবং একটি গন্ডোনাল্যান্ড, এটি গন্ডোনাল্যান্ডের অংশ বিশেষ। দক্ষিণ ভারতের উপজাতি গোন্ড থেকে গন্ডোনাল্যান্ড নামে উৎপত্তি। সুতরাং গন্ডোনাল্যান্ডের অংশ দাক্ষিণাত্যের মালভূমি বা ব্যাপক অর্থে উপদ্বীপীয় মালভূমি, যাকে সাধারণ অর্থে দাক্ষিণাত্যের মালভূমি বলা হয়, কিন্তু দাক্ষিণাত্যের মালভূমি উপদ্বীপীয় মালভূমির একটি বৃহৎ অংশ। সুতরাং ব্যাপকভাবে দক্ষিণ ভারতের যে মালভূমি তা উপদ্বীপীয় মালভূমি বলেই পরিচিত। এর অবস্থান উত্তরে সমভূমি থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত, পূর্বে রয়েছে পূর্ব উপকূলের সমভূমি যা এক ফালি অংশ বঙ্গোপসাগর এবং এই উপকূলীয় সমভূমি যা উপদ্বীপীয় মালভূমির মধ্যে সংযোজক অঞ্চল। ঠিক একইভাবে পশ্চিমে রয়েছে পশ্চিম উপকূলের সমভূমি যা আরব সাগর উপকূল অঞ্চল। এর তিন দিকেই অর্থাৎ উপদ্বীপীয় মালভূমির তিন দিকেই পর্বত বেষ্টিত। উত্তর সীমানা আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, রাজমহল, পশ্চিমে পশ্চিমঘাট, পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সুতরাং উপদ্বীপীয় মালভূমির তিনটি দিক দক্ষিণ পূর্ব উত্তর, পূর্ব এবং পশ্চিম। দক্ষিণ দিক প্রকৃতপক্ষে একটি বিন্দুতে পরিণত হয়েছে, তাই এই তিনটি দিকেই পার্বত্য অঞ্চল লক্ষ্য করা যায়। অর্থাৎ দাক্ষিণাত্যের যে মূল ভূখণ্ড উপদ্বীপীয় মালভূমি তা প্রকৃতপক্ষে পর্বত দ্বারা বেষ্টিত বা সুরক্ষিত। এবার দাক্ষিণাত্যের মালভূমির উৎপত্তি ও শ্রেণীবিভাগ সম্পর্কে আলোকপাত করা যায়। ক্রিটেসিয়াস যুগে বিদার অগ্ন্যুৎপাতের ফলে উৎপত্তি হয়েছিল। সুতরাং দাক্ষিণাত্যের মালভূমির উৎপত্তি ক্রিটেসিয়াস যুগে হয়। বিদার অগ্ন্যুৎপাত কথার অর্থ হচ্ছিল যে বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন ফাটলের মধ্য দিয়ে লাভার উৎপীড়ন হয়েছিল। কোন একটি নির্দিষ্ট বিন্দুতে লাভা উৎপত্তি হয় বিস্ফোরণ ছিদ্রপথ বিশিষ্ট বা শঙ্কু আকৃতির পার্বত্য অঞ্চল উৎপন্ন না হয়। একটি বিরাট অঞ্চল জুড়ে বিভিন্ন ফাটলের মধ্য দিয়ে লাভার উৎপীড়ন হয় এবং বিরাট অঞ্চল জুড়ে মালভূমির উৎপত্তি হয়ে থাকে। এই লাভা প্রকৃতপক্ষে ব্যাসাল্ট শিলার জন্ম দেয়, যা প্রকৃতপক্ষে নিঃসারী অগ্ন্যুৎগম। নিঃসারী অগ্ন্যুৎগমের মূল বৈশিষ্ট্য হচ্ছে লাভা যখন সঞ্চিত হতে থাকে তখন দ্রুত শীতল হয়ে যায়, ফলে লাভা আস্তে আস্তে বিস্ফোরণ স্থল থেকে দূরবর্তী অঞ্চলের দিকে ঢেউয়ের মতো বা সিঁড়ি সৃষ্টি করে সঞ্চিত হতে থাকে। শ্রেণীবিভাগ একে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ উপদ্বীপীয় মালভূমি দুটি অংশে দু প্রকার ভূবিভাগে বিভক্ত। একটি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির মূল ভূখণ্ড বা প্রকৃত মালভূমি অঞ্চল, আর তিন দিকে বেষ্টিত পার্বত্য অঞ্চল। এই অঞ্চল বেশ কিছু উচ্চভূমি ও বিচ্ছিন্ন মালভূমির সমন্বয়ে গঠিত, অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমির যে মূল ভূখণ্ড বা মালভূমি অঞ্চল তা প্রকৃতপক্ষে বেশ কিছু উচ্চভূমি ও বিচ্ছিন্ন মালভূমির সমন্বয়ে গঠিত। মোট ৯টি এরকম উচ্চভূমি বা মালভূমি অঞ্চল রয়েছে। একটি হচ্ছে মারোয়ার উচ্চভূমি, ছবিতে আমরা দেখতে পাচ্ছি। আরাবল্লী পর্বতের ঠিক পূর্ব দিকটা হচ্ছে মারোয়ার উচ্চভূমি। এরপরে রয়েছে মধ্য ভারতের উচ্চভূমি, এই হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি, ঠিক ভারতের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, যাকে চম্বল উপত্যকাও বলা হয়। বুন্দেলখণ্ড উচ্চভূমি এই অংশ,
এরপরে রয়েছে আহ, মালবের মালভূমি, মালবের মালভূমি এবং বাঘেলখন্ড, শরণাকপুর মালভূমি, মেঘালয় মালভূমি, যা প্রকৃতপক্ষে উপদ্বীপীয় মালভূমি থেকে বিচ্ছিন্ন হয় একটি অংশ, কিন্তু ভূতত্ত্ববিদরা মনে করেন যে রাজমহল এবং গারো পার্বত্য অঞ্চলের মধ্যবর্তী রাজমহল গারো ফাঁক, যা বেঙ্গল বেসিনের জন্ম দেয় পরবর্তীকালে, একসময় একই সঙ্গে যুক্ত ছিল মেঘালয় ও দক্ষিণ ভারতের সঙ্গে। ফলে এই মালভূমি অঞ্চল প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য মালভূমিরই বিচ্ছিন্ন অংশ, বিচ্ছিন্ন একটি অংশ। এরপর আছে দাক্ষিণাত্য মালভূমির যে মূল ভূখণ্ড, সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক বিভাগ, তা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। এবং এরপর আছে ছত্তিশগড়। দাক্ষিণাত্যের মালভূমি প্রকৃতপক্ষে কতগুলি অংশ নিয়ে গঠিত, ফলে এটি সবচেয়ে বড় অংশ। এরপর আছে ছত্তিশগড় সমভূমি, যা প্রকৃতপক্ষে ছত্তিশগড় রাজ্য এবং উড়িষ্যার কিছু অংশ নিয়ে গঠিত। এবার আসা যাক মারোয়ার উচ্চভূমি। প্রথমে আরাবল্লী পর্বতের পূর্ব দিকের অংশ মারোয়ার উচ্চভূমি নামে পরিচিত। মরু, মরুভূমির মরু থেকে মারোয়ার শব্দের উৎপত্তি, যার অর্থ মরুভূমি। এই অঞ্চলে বেশ কিছুটা মরু অঞ্চলের ন্যায়, অর্থাৎ প্রকৃতপক্ষে মারোয়ার উচ্চভূমি মরু অঞ্চলের পূর্ব দিকের অংশ হলেও মরুভূমির রেশ এর মধ্যে লক্ষ্য করা যায়, অর্থাৎ শুষ্কতা এখানে যথেষ্টই রয়েছে। সেই থেকেই এই অঞ্চলকে মারোয়ার উচ্চভূমি বলা যায়। প্রকৃতপক্ষে আরাবল্লী পর্বতের পূর্ব দিকটা উচ্চভূমি, পশ্চিম দিকটা মরু অঞ্চল হলেও তা প্রকৃতপক্ষে সমতল বা সমভূমির অন্তর্গত, যা সিন্ধু গাঙ্গেয় সমভূমির একটি অংশ বিশেষ। মারোয়ার উচ্চভূমিতে অবস্থান করছে বার্মের, জালোর, যোধপুর, নাগাউর, পালি এবং শিকার জেলার অংশ বিশেষ। এর গড় উচ্চতা 250 থেকে 500 মিটার। মারোয়ার উচ্চভূমিতে প্রকৃতপক্ষে অনেক দুর্গ রয়েছে, যেগুলো কৃত্রিম দুর্গ। বিভিন্ন রাজপুত রাজারা এখানে শাসন করতেন এবং তারা দুর্গ বা পরিখা পরিবেষ্টিত হয়ে অবস্থান করতেন। বেলে পাথর, শেল, চুনাপাথর দ্বারা গঠিত মারোয়ার উচ্চভূমি। এখানে বানস ও চম্বল নদী ক্ষয়ের প্রভাব লক্ষ্য করা যায়। মধ্য ভারতের উচ্চভূমি প্রকৃতপক্ষে মারোয়ার উচ্চভূমির পূর্ব দিকের অংশ। নর্মদা নদীর দক্ষিণে চম্বল উপত্যকা অঞ্চল মধ্য ভারতের উচ্চভূমি নামে পরিচিত। অর্থাৎ ভারতের যে চম্বল নদী উপত্যকা, সেটি মধ্য ভারতের উচ্চভূমি। মধ্য ভারতের উচ্চভূমির যে ভূমিরূপ, তা দক্ষিণ থেকে উত্তর পূর্ব দিকে ঢালু হয়ে গেছে। এটি একটি বেলে পাথর দ্বারা গঠিত অঞ্চল, ফলে এই অঞ্চলে ক্ষয়ের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। চম্বল নদী যে উপত্যকা বা তার উপনদী সিন্ধ ও পার্বতী প্রভাবে এখানে প্রচুর পরিমাণে ক্ষয়ের প্রভাব লক্ষ্য করা যায়, যাকে ভূতাত্ত্বিক বা ভৌগোলিক ভাষায় বলা হয় ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। বাংলায় একে খোয়াই ভূমিরূপ বলা যেতে পারে, যা পশ্চিমবঙ্গের বীরভূম অঞ্চলে স্বল্প কিছুটা লক্ষ্য করা যায়। অর্থাৎ এই অঞ্চলে মাটি অত্যন্ত ক্ষয়প্রবণ, যেহেতু এর যে প্যারেন্ট রক বা জরিত্রী শিলা বেলে পাথর দ্বারা গঠিত, তাই এখানে ক্ষয়ের প্রভাব যথেষ্টই রয়েছে। মালভূমিতে মাঝে মাঝে অনুচ্চ পাহাড় রয়েছে, প্রকৃতপক্ষে যেগুলো যে সমস্ত শিলা ক্ষয় প্রতিরোধী, তারা এখানে ক্ষয় কাজকে প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে। তৃতীয় যে বিভাগটি, তা হচ্ছে বুন্দেলখণ্ড উচ্চভূমি। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের অংশ বিশেষ। উত্তরপ্রদেশের 5টি জেলা এবং মধ্যপ্রদেশের 4টি জেলা এর অন্তর্গত। যমুনা নদীর দক্ষিণ থেকে মধ্য ভারতের উচ্চভূমি পর্যন্ত অংশ বুন্দেলখণ্ড নিজ শিলায় গঠিত। এটি একটি বিশেষ প্রকৃতির নিজ শিলা, যাকে বুন্দেলখণ্ড নিজ বলা হয়। বিন্ধ্য পার্বত্য অঞ্চল ও ব্যবচ্ছিন্ন মালভূমি এটি। উচ্চতা 300 থেকে 600 মিটার। ঢাল দক্ষিণে বিন্দু থেকে উত্তরে যমুনা নদীর অভিমুখী, অর্থাৎ ভারতের অন্যান্য ভূপ্রাকৃতিক বিভাগ অপেক্ষা এই অঞ্চলের যে ঢাল, তা বিপরীত ধর্মী। অর্থাৎ বিন্ধ্য পার্বত্য অঞ্চল দক্ষিণ থেকে উত্তর দিকে যমুনা নদী অভিমুখী ঢাল লক্ষ্য করা যায়। বেতোয়া, ধাসান প্রভৃতি নদীর গিরিখাত বা অত্যন্ত শুষ্ক খাত এবং জলপ্রপাতের প্রাধান্য রয়েছে বুন্দেলখণ্ড উচ্চভূমিতে। মালবের মালভূমি এটি একটি ঐতিহাসিক বিভাগ। প্রকৃতপক্ষে মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে উপদ্বীপীয় মালভূমির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজারা শাসন করতেন। এরকমই একটি রাজবংশ ছিল মালব রাজবংশ। তাদের যে শাসন পরিবেষ্টিত অঞ্চল বা তাদের রাজ্য, সেটি মালবের মালভূমি, মালব অঞ্চল নামে খ্যাত। বিন্ধ্য পার্বত্য অঞ্চল আরাবল্লী ও বুন্দেলখণ্ড উচ্চভূমির মাঝে এটি ত্রিভুজাকারে অবস্থিত।
অর্থাৎ একদিকে রয়েছে বিন্ধ্য, আরেকদিকে আরাবল্লী এবং আরেকদিকে বুন্দেলখণ্ড উচ্চভূমি। এই হচ্ছে মালবের মালভূমির অংশবিশেষ। এখানে নর্মদা, তাপ্তি এই নদীগুলো আরব সাগর অভিমুখী, অন্যদিকে চম্বল, বেতোয়া প্রভৃতি যমুনা নদীর অভিমুখী। অর্থাৎ সহজে অনুমান করা যায় যে মালবের মালভূমির মধ্যবর্তী অঞ্চল উঁচু এবং দুই পাশ আস্তে আস্তে ঢালু হয়েছে, ফলে নদীর মুখগুলো একে অপরের বিপরীতমুখী হয়ে প্রভাবিত হয়েছে। মৃত্তিকা অত্যধিক কৃষ্ণবর্ণের এখানে। মালবের মালভূমির মাটি অত্যন্ত কৃষ্ণবর্ণের, তাই এখানে কার্পাস চাষের পক্ষে উপযুক্ত অঞ্চল লক্ষ্য করা যায়। দক্ষিণে 600 মিটার থেকে উত্তরে উচ্চতা 500 মিটার সমুদ্র সমতল থেকে। বৃষ্টিপাতের পরিমাণ এই অঞ্চলে খুব কম। প্রকৃতপক্ষে পশ্চিম ঘাট যে পার্বত্য অঞ্চল তার অনুবাদ ঢালে অবস্থিত, ফলে বৃষ্টিপাত এখানে খুবই কম। এটি একটি শুষ্ক অঞ্চল। কৃষিকাজ জলসেচের প্রভাবেই সম্পন্ন হয়ে থাকে। পরবর্তী বিভাগটি হচ্ছে বাঘেলখন্ড মালভূমি। এর একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে বাঘেলখন্ড নামটির। ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এখানে কালাচুরি রাজবংশের রাজারা রাজত্ব করতেন। তখন এই অঞ্চলটি দহলা নামে পরিচিত ছিল। পরবর্তীকালে ত্রয়োদশ ও চতুর্দশ শতকে এখানে বাঘেল রাজপুত সম্প্রদায়ের রাজারা রাজত্ব করতেন। তাদের নাম অনুসারেই বাঘেলখন্ড নামটি এসেছে। পরে এটি রেওয়া রাজ্যের অধীনে হয়। 1931 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এজেন্সি মারফত শাসন করে, যা বুন্দেলখন্ড এজেন্সি নামে পরিচিত। 1947 সালের পর অন্যান্য বৈশ্বিক রাজ্যগুলির মতো এটিও ভারতের অন্তর্ভুক্ত হয়। তো বাঘেলখন্ড মালভূমির ভৌগোলিক পরিচিতি হচ্ছে এর উত্তর ও পূর্বে রয়েছে সিন্ধু গাঙ্গের সমভূমি এবং পশ্চিমে রয়েছে বুন্দেলখন্ড, দক্ষিণে বিন্ধ্য অঞ্চল। এই অঞ্চল অগ্নুৎপাত ও ভূ আলোড়নের দ্বারা কম প্রভাবিত হয়েছে, ফলে এখানে স্তরীভূত শিলার প্রাধান্য লক্ষ্য করা যায়। প্রকৃতপক্ষে বাঘেলখন্ড মালভূমি দাক্ষিণাত্যের মালভূমির মূল অংশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন বা দূরে অবস্থান করছে বলে এই অঞ্চলে ভূ আলোড়নের প্রভাব বা অগ্নুৎপাতের প্রভাব অপেক্ষাকৃত কম লক্ষ্য করা গেছে বলে এখানে পারলিক শিলার স্তর বা স্তরীভূত শিলার অবস্থান লক্ষ্য করা যায়। বিভিন্ন নদী নিম্নক্ষয়ের ফলে অনেক ভৃগুতট এখানে অবস্থান করছে। ভৃগুতট বলতে বোঝায় ক্ষয়ের ফলে, কোথাও ক্ষয়ের ফলে ঢাল সৃষ্টি হয়। নদী এই ক্ষয় কাজের সবচেয়ে বড় উপাদান, তাই নদীর নিম্নক্ষয়ের প্রভাবে এখানে খাড়া ঢালযুক্ত অংশ বা ভৃগুতট অবস্থান করছে। অর্থাৎ ভৃগুতটের অবস্থান বলে দেয় যে বাঘেলখন্ড মালভূমির আপেক্ষিক উচ্চতার যথেষ্ট পার্থক্য রয়েছে। এরপর ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি বাঘেলখন্ড উচ্চভূমির পূর্ব দিকে অবস্থিত। ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের কিছু অংশ, পুরো ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের একমাত্র পুরুলিয়া জেলা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। ছোটনাগপুর মালভূমি যতগুলো ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি বা উপদ্বীপীয় মালভূমি, তার মধ্যে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ অঞ্চল। উচ্চতার যেরকম পার্থক্য রয়েছে, বিভিন্ন নদী এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমি সৃষ্টি করেছে, ঠিক তেমনি এখানে বেশ কিছু সমৃদ্ধ বনভূমি এবং সংস্কৃতি বা খনিজ সম্পদের প্রাধান্য লক্ষ্য করা যায়। ছোটনাগপুর মালভূমিকে তিনটি মাইক্রো রিজিয়নে বিভক্ত করা যায়। রাঁচি, যেটা দামোদর নদের দক্ষিণের অংশ, হাজারিবাগ দামোদর উত্তরে এবং কোডারমা হচ্ছে হাজারিবাগের নিম্ন অংশ। এছাড়াও পেট অঞ্চল বা পাট অঞ্চল এবং দামোদর অববাহিকা ছোটনাগপুর মালভূমির দুটি গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক অঞ্চল। ভূমিরূপের গড় উচ্চতা ছোটনাগপুর মালভূমির 400 থেকে 1000 মিটার। এখানে বেশ কিছু শৃঙ্গ অবস্থান করছে। পশ্চিম দিকে উচ্চতা বেশি এবং পূর্ব দিকে কম, ফলে নদীগুলি সবই পূর্ববাহিনী। ব্যবচ্ছিন্ন মালভূমি, কারণ অসংখ্য নদী দ্বারা দাক্ষিণাত্যের মালভূমির এই অংশটি ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন হয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে সুবর্ণরেখা, যাকে স্বর্ণরেণুর নদীও বলা হয়। কোয়েল রয়েছে, উত্তর কোয়েল, দক্ষিণ কোয়েল। এর এছাড়া রয়েছে পুনপুন, ফাল্গু, কিউল, দামোদর, বরাকর, ব্রাহ্মণী প্রভৃতি নদী। দামোদর এখানকার সবচাইতে উল্লেখযোগ্য নদী, যা এই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠনকে প্রভাবিত করেছে। এবার ছোটনাগপুর মালভূমির বেশ কিছু জলপ্রপাত রয়েছে রাঁচি মালভূমির প্রান্তদেশে। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ এটি। অসংখ্য মেসা এবং বিউটে হচ্ছে কঠিন শিলার ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা। যদি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কঠিন শিলা অনেকটা গম্বুজের মতো অবস্থান করে, তখন তাকে বলা মেসা এবং এর ক্ষুদ্র আকৃতিকে বলা হয় বিউটে।
তো শরণাকপুর মালভূমির এই যে অংশ রাঁচি মালভূমি, এই রাঁচি মালভূমি হঠাৎ করে সমতল অংশে মিশে যাওয়ার ফলে রাঁচি মালভূমির প্রান্তদেশে বেশ কিছু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এই জলপ্রপাতগুলো অত্যন্ত মনোরম। আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে ঘুরতে যাওয়া হয়েছিল 2016 সাল নাগাদ। ফলে এখানে জলপ্রপাতগুলি দৃশ্যমান হয়েছে। হুড্রু, জোনা, দশম প্রভৃতি জলপ্রপাত রাঁচি মালভূমির বা রাঁচি শহরের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে। হ্যাঁ, হুড্রু জলপ্রপাত হচ্ছে সুবর্ণরেখা নদীতে, যার উচ্চতা 75 মিটার। দশম 40 মিটার। কাচি নদীতে জোনা জলপ্রপাত রয়েছে, যা 12 নদীতে। এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী, নেতারহাট একটি উৎকৃষ্ট শৈলনিবাস। নেতারহাটের উচ্চতা 1119 মিটার। রাঁচি থেকে নেতারহাটে যাওয়ার দৃশ্য সত্যি মনোরম। কোয়েল নদী পেরিয়েই এখানে উচ্চতা ক্রমশ বাড়তেই থাকে, অর্থাৎ কোয়েল নদী একে আবার ছোট্ট মাইক্রো রিজিয়নে ভাগ করেছে। কোয়েলের উত্তরের অংশ অত্যন্ত খাড়া, কিন্তু দক্ষিণের অংশ অত্যন্ত সমতল। চিত্রে এই নিচের অংশটি হচ্ছে কোয়েল নদী। কোয়েল নদীর জলের স্রোত আছে, কিন্তু জলের পরিমাণ শীতকালে খুব কম থাকে। অসংখ্য পাথর বা প্রস্তর এই নদীতে অবক্ষেপিত থাকতে দেখা গেছে। কোয়েল নদীর সৌন্দর্য অত্যন্ত মুগ্ধকর। এরপর আসা যাক শরণাকপুর মালভূমির আরেকটি অংশ, হাজারিবাগ মালভূমি। এটি দামোদরের উত্তর অংশ। বিচ্ছিন্ন অনেক পাহাড় এখানে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরেশনাথ, 1366 মিটার। গ্রানাইট ও নিশশিলা এই অঞ্চল গঠিত। মূলত উঁচু অংশ হাজারিবাগ মালভূমি এবং এর নিচের অংশটি কোডারমা মালভূমি নামে পরিচিত। অর্থাৎ হাজারিবাগ এবং কোডারমা মালভূমি মূল পার্থক্য উচ্চতার। পশ্চিম অংশ জলবিভাজিকা দ্বারা বিচ্ছিন্ন। দামোদরের দক্ষিণে রয়েছে দামোদর নদী, উত্তরে লীলাজান ও মোহনা নদী অবস্থান করছে। এরপর আসা যাক মেঘালয় মালভূমি। মেঘালয় শব্দের অর্থ মেঘের দেশ। বিখ্যাত ভারতীয় ভৌগোলিক এস.পি. চ্যাটার্জি শিবপ্রসাদ চট্টোপাধ্যায় পরাধীন ভারতে ছাত্র হিসাবে যখন পড়াশোনা করেন, তখন তিনি মেঘালয় মালভূমি নিয়ে গবেষণা করেছিলেন ফ্রান্সের বিখ্যাত ভৌগোলিক ই.ডি. মার্টনের তত্ত্বাবধানে, এবং তার বিষয় ছিল শিলং মালভূমি। তখন শিলং নামে অভিহিত ছিল এই অঞ্চল। তিনি প্রথম এই অঞ্চলকে মেঘের দেশ বা মেঘালয় নামে অভিহিত করেন। পরবর্তীকালে যখন মেঘালয় আসাম থেকে ভেঙে নতুন একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে, তখন এস.পি. চ্যাটার্জির নামই স্বীকৃতি লাভ করে, অর্থাৎ মেঘালয় নামটি স্থায়ী নামে পরিণত হয়। এটি দাক্ষিণাত্যের মূল ভূখণ্ড থেকে গারো রাজমহল গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন হলেও বাস্তবে উপদ্বীপ মালভূমির অংশবিশেষ, যার মধ্যবর্তী অঞ্চল প্রকৃতপক্ষে বেঙ্গল বেসিন অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অংশ, যা একটা সময় অবনমিত অংশ ছিল, বা গারো এবং রাজমহল পাহাড়ের মধ্যবর্তী অংশ। এখানে দীর্ঘদিন ধরে গঙ্গা এবং ব্রহ্মপুত্র প্রণালীর যে পলি সঞ্চয়, তাদের প্রভাবে এই অঞ্চল আস্তে আস্তে বড় হতে থাকে এবং উত্তর পূর্ব দিকে মেঘালয় মালভূমি সরে যেতে থাকে। উত্তর থেকে ব্রহ্মপুত্রের দিকে ঢালু এবং দক্ষিণ দিকে সুরমা মেঘনা অর্থাৎ বাংলাদেশ অভিমুখে মেঘালয় মালভূমি ঢালু হয়ে গেছে। গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির পাহাড়ের শিলং শিলংয়ের উচ্চতম শিলং হচ্ছে মেঘালয়ের উচ্চতম অংশ। দাক্ষিণাত্যের মালভূমি অর্থাৎ উপদ্বীপের মালভূমির যেটি সবচেয়ে বড় অংশ, সেটি হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। এর আয়তন 5,00,000 বর্গ কিলোমিটার। উত্তর পশ্চিমে বিন্ধ্য সাতপুরা পর্বত অবস্থান করছে। উত্তরে রয়েছে মহাকাল ও মহাদেব পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বে অবস্থান করছে পূর্বঘাট পর্বতমালা। দাক্ষিণাত্যের মালভূমি আবার তিনটি ভাগে বিভক্ত। মহারাষ্ট্রের অঞ্চল হচ্ছে মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটকে একে কর্ণাটকের মালভূমি এবং তেলেঙ্গানা হচ্ছে তেলেঙ্গানার মালভূমি। এই তিনটি মাইক্রো রিজিয়নে দাক্ষিণাত্যের মালভূমি বিভক্ত। ফলে দাক্ষিণাত্যের মালভূমি একটি বিরাট অঞ্চল। ছত্তিশগড় সমভূমি উপদ্বীপীয় মালভূমির সমতল অংশ ছত্তিশগড় সমভূমি নামে পরিচিত। প্রকৃতপক্ষে বাকি সমস্ত অঞ্চল মালভূমি হলেও ছত্তিশগড় এই অঞ্চল অনেকটাই সমতল, তাই একে সমভূমি হিসাবে অভিহিত করা হয়েছে।
স্থানীয় হাইথার বংশীয় রাজপুত রাজারা এই অঞ্চলে শাসন করতেন, যাদের 36টি দুর্গ ছিল। তার থেকে ছত্তিশগড় শব্দটি এসেছে। চুনাপাথর ও শেল সঞ্চিত এই সমভূমি মহানদী অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ভিলাই, বিলাসপুর, রায়পুর, রায়গড়, দুর্গ এই অঞ্চলের প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। দাক্ষিণাত্য মালভূমির পার্বত্য অংশ। এবার দাক্ষিণাত্য মালভূমির দ্বিতীয় অংশ, যেটি কিনা দাক্ষিণাত্য মালভূমির 3 দিকের সীমানা পরিবেষ্টিত হয়ে অবস্থান করছে, অনেকটা প্রাচীরের মতো, যাকে আমরা দাক্ষিণাত্যের মালভূমির পার্বত্য অংশ বলে অভিহিত করি। এটিও দাক্ষিণাত্য মালভূমির অংশ বিশেষ। সুতরাং একে আবার এখানে 5টি পার্বত্য অঞ্চল রয়েছে, যথা আরাবল্লী পার্বত্য অঞ্চল, অর্থাৎ রাজস্থানে যেটি অবস্থান করছে উত্তর পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, এবং উত্তর দিকে রয়েছে বিন্ধ্য পার্বত্য অঞ্চল। মধ্যবর্তী অঞ্চলে রয়েছে সাতপুরা পার্বত্য অঞ্চল, পশ্চিমে পশ্চিম ঘাট বা সহ্যাদ্রি, পূর্বে পূর্ব ঘাট বা মলয়াদ্রি। সুতরাং এই 5টি পার্বত্য অঞ্চল দাক্ষিণাত্য মালভূমিকে বেষ্টন করে দাক্ষিণাত্য মালভূমির মধ্যে অবস্থান করছে, যা প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য মালভূমির অংশ বিশেষ। প্রথমে আসা যাক আরাবল্লী পার্বত্য অঞ্চল সম্পর্কে। দিল্লি থেকে গুজরাটের পালানপুর পর্যন্ত এর বিস্তার, অর্থাৎ দিল্লি থেকে আরাবল্লী পার্বত্য অঞ্চলের সূত্রপাত এবং গুজরাট পর্যন্ত রয়েছে, কিন্তু এর উচ্চতা দিল্লি বা গুজরাট অঞ্চলে খুবই কম, মধ্যবর্তী অঞ্চলে অপেক্ষাকৃত উঁচু। আরাবল্লী একসময় পৃথিবীর উচ্চতম পর্বত বলেই গণ্য হতো। বর্তমানে এটি পৃথিবীর অন্যতম ক্ষয়জাত পর্বত এবং এটি পৃথিবীর সবচাইতে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। ভঙ্গিল ও ক্ষয়জাত পর্বত এটি উচ্চতা 400 থেকে 600 মিটারের মধ্যে গড়ে। তবে বেশ কিছু উঁচু পার্বত্য অঞ্চল রয়েছে, যেমন মাউন্ট আবু, এটি একটি শৈলনিবাস স্বাস্থ্য কেন্দ্র, 1158 মিটার উচ্চতা। গুরু শিখর রয়েছে, যেটি আরাবল্লী পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গ, 1722 মিটার। আরাবল্লীর উত্তরাংশ উত্তরের সমভূমির অন্তর্গত এবং পূর্ব অংশ হচ্ছে মারোয়ার উচ্চভূমি, যা দাক্ষিণাত্যের মালভূমির মূল ভূখণ্ড। বিন্ধ্য পার্বত্য অঞ্চল। বিন্ধ্য প্রকৃতপক্ষে ভারতের ঠিক মাঝখানে অবস্থান করে উত্তর ও দক্ষিণ ভারতকে আলাদাভাবে বিভক্ত করেছে, অর্থাৎ বিন্ধু একটি সাংস্কৃতিক বিভাজক হিসাবে যেমন কাজ করেছে, ঠিক একইভাবে এটি জলবিভাজিকা হিসাবে উত্তর ও দক্ষিণ ভারতের দুই সমূহকে আলাদা করেছে। এটি পশ্চিমে গুজরাটের জোবাট থেকে পূর্বে সাসারাম পর্যন্ত বিস্তৃত, কিন্তু বিন্ধ্য পার্বত্যাঞ্চল সর্বত্র একইভাবে উচ্চতা বা একইভাবে সম্প্রসারিত হয়নি। কোথাও এর উচ্চতা কম, আবার কোথাও এর উচ্চতা যথেষ্ট বেশি। তবে বিস্তার এর হচ্ছে 1200 কিলোমিটার, গড় উচ্চতা 400 থেকে 600 মিটার। অর্থাৎ বিন্ধ্য বর্তমানে অনেকটাই ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। জলবিভাজিকা হিসাবে কাজ করছে, আগেই বলেছি। স্তূপ ও ক্ষয়জাত পর্বত এটি একটি সাতপুরা পার্বত্য অঞ্চল। 7টি পর্বতের সমন্বয়ে গঠিত বলে একে সাতপুরা বলা হয়। বিন্ধ্য পর্বতের দক্ষিণে নর্মদা ও তাপ্তি নদীর পূর্বে পশ্চিমে লম্বালম্বি হয়ে বিস্তৃত এই অঞ্চল। সাতপুরা প্রকৃতপক্ষে বিস্তৃত অঞ্চল। সাতপুরাতে গেলে বোঝা যায় না এটা আমরা সাতপুরা পর্বতে অবস্থান করছি। এর উপর এটি যদি স্তূপ পর্বত হয়, পাশেই রয়েছে নর্মদা নদীর উপত্যকা, যা একটি গ্রস্ত উপত্যকা। সাতপুরার সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, যেটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে গণ্য। অনেকগুলি বনভূমি ও ন্যাশনাল পার্ক এখানে অবস্থান করছে, অমরকণ্টক, কানহা, পেঞ্চ, পাঁচমারি, সাতপুরা প্রভৃতি। পর্যটনের জন্য প্রসিদ্ধ হচ্ছে ধূপগড়, ধোয়াধার, পাঁচমারি ও জব্বলপুর। এর মধ্যে ধূপগড় হচ্ছে উচ্চতম শৃঙ্গ, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অতি মনোহর। এবং ধূপগড় ওঠার সময়, ধূপগড়ে অবতরণ এবং ধূপগড়ে পৌঁছানোর সময় এর দুই ধারে বনভূমি এবং বিভিন্ন উঁচু ভূমিরূপ নয়নগোচর হয়ে থাকে, যা অত্যন্ত মুগ্ধকর। ধোঁয়াধার একটি সাদা শ্বেত জলপ্রপাত। প্রকৃতপক্ষে মার্বেল পাথরের প্রভাবে এখানে শ্বেত বর্ণের জলের যে ফ্লো সেটি লক্ষ্য করা যায়। পাঁচমারি একটি স্বাস্থ্যনিবাস এবং শৈল শহর তো বটেই, এখানে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, অর্থাৎ এটি একটি ক্যান্টনমেন্ট এরিয়া। জব্বলপুর মার্বেল শহর বলে প্রসিদ্ধ। এই হচ্ছে ছবিতে দুটি জলপ্রপাত। এই হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। অনেক উঁচু থেকে নর্মদার জল যখন নিচের দিকে নামে, তখন সাদা মার্বেল পাথরের প্রভাবে একে অত্যন্ত সাদা রঙের বলে মনে হয়।
এটি হচ্ছে ধূপগড়, যা উচ্চতম শৃঙ্গ। এখানে আমরা ছবি তুলেছি। পশ্চিম ঘাট বা সহ্যাদ্রি, উত্তরে তাপ্তি থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত পশ্চিম ঘাট বা সহ্যাদ্রি পর্বতমালা রয়েছে, যা প্রকৃতপক্ষে পশ্চিম উপকূলের সমভূমি এবং দাক্ষিণাত্যের মালভূমির মধ্যবর্তী অঞ্চল। এর পশ্চিম ঢাল খাড়া, পূর্ব ঢাল ঈষৎ মৃদু। কলসুবাই, মহাবালেশ্বর, পাশপাগিরি, দেওদা, বেতা, আনাই নদী প্রভৃতি এখানকার উঁচু উঁচু পর্বত শৃঙ্গসমূহ। এর মধ্যে আনাই নদী দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ। এখানে গিরিপথ রয়েছে, যার মধ্য দিয়ে কেরালা, গোয়া প্রভৃতি অঞ্চলে যাতায়াত করা যায় বা রাস্তা সম্প্রসারিত হয়েছে, যেমন থলঘাট ও ভোরঘাট তার মধ্যে উল্লেখযোগ্য। পশ্চিম ঘাট পর্বতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার প্রভাবে বৃষ্টিপাত হয় বলে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যে ভরপুর অঞ্চল। প্রকৃতপক্ষে ভারতের দুটি সমৃদ্ধ জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চলের একটি হচ্ছে পশ্চিম ঘাট বা সহ্যাদ্রি পার্বত্য অঞ্চল, আরেকটি হচ্ছে পূর্ব হিমালয়। পশ্চিম ঘাট পর্বতের বিভিন্ন নান্দনিক দৃশ্যসমূহ এখানে তুলে ধরা হয়েছে। পূর্ব ঘাট, উত্তরে মহানদী থেকে দক্ষিণে তামিলনাড়ুর ভাইগাই পর্যন্ত কয়েকটি বিচ্ছিন্ন পর্বতের একটি সমষ্টি। নান্নামালাই, ভেলিকোন্ডা, পলকোন্ডা, সেবরয়, পচামালাই, জাভাদি প্রভৃতি পর্বতশৃঙ্গ এখানে অবস্থান করছে। প্রকৃতপক্ষে পূর্ব ঘাট পশ্চিম ঘাট অপেক্ষা অনেকটাই নিচু এবং এর ভৌগোলিক আয়তন যথেষ্টই কম। মাঝে মাঝে পশ্চিম ঘাট পর্বত পূর্ব ঘাট পর্বত পূর্ব উপকূলে অদৃশ্য হয়ে গিয়েছে। প্রকৃতপক্ষে মহানদী থেকে গোদাবরী পর্যন্ত অংশেই পূর্ব ঘাটের একটি সুস্পষ্ট অবস্থান লক্ষ্য করা যায়। এর পূর্ব দিকে বা পশ্চিম দিকে এর সেভাবে প্রভাব লক্ষ্য করা এর উত্তর এবং দক্ষিণে এর সেরকম প্রভাব লক্ষ্য করা যায় না। মহেন্দ্রগিরি এখানকার সবচেয়ে উঁচু শৃঙ্গ পূর্ব ঘাট পর্বত। এবার আসা যাক উপদ্বীপীয় মালভূমির গুরুত্ব। উপদ্বীপীয় মালভূমি ভারতের একটি বিরাট ভূপ্রাকৃতিক বিভাগ এবং অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ ভূপ্রাকৃতিক বিভাগ। জনজীবনে এবং অর্থনীতিতে একটি গুরুত্ব তা উল্লেখ করা হলো। এটি ভারতের প্রাচীনতম সুস্থিত অংশ। প্রাচীনতম এই অর্থেই বলা হয়েছে যে এটি গন্ডোয়ানাল্যান্ডের অংশ বিশেষ। ভারত ভূখণ্ডের সবচাইতে প্রাচীন অংশ এটি এবং প্রাচীন অংশ বলেই এর গঠন একেবারেই সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ ভূতত্ত্ববিদরা মনে করেন যে এর আভ্যন্তরীণ গঠন কমপ্লিট, অর্থাৎ কোনো প্রকার ভূ আলোড়ন এখন আর এখানে হয় না। কিন্তু বাহ্যিক দিক থেকে ডেনুডেশন বা বিভিন্ন ক্ষয়ের প্রভাব লক্ষ্য করা যায়। নগ্নীভবন প্রক্রিয়া চলছে, তার ফলে আস্তে আস্তে এই অঞ্চল ক্ষয় হয়ে যাচ্ছে, ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হচ্ছে। কিন্তু এর অত্যন্ত সুস্থিত অংশ, এই কারণে দাক্ষিণাত্যের মালভূমি বা উপদ্বীপীয় মালভূমিতে খুব বেশি ভূমিকম্প লক্ষ্য করা যায় না। কৃষ্ণ বা কার্পাস মৃত্তিকা, যাকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলা হয়, তুলা চাষের জন্য অত্যন্ত উৎকৃষ্ট ব্যাসল্ট শিলা আবহ বিকারের প্রভাবে অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে, যা প্রকৃতপক্ষে ঔডুদ্যমের কারণে সম্ভব হয়েছে। তাই উপদ্বীপীয় মালভূমি জনজীবনে অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ কার্পাস মৃত্তিকাকে ভিত্তি করেই পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। এজন্যই আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটি খনিজ সম্পদের ভান্ডার। দক্ষিণ ভারতে বিশেষ করে ছোটনাগপুর মালভূমিতে বিভিন্ন খনিজ সম্পদের সঞ্চয় রয়েছে। তাই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। এছাড়াও দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকারের খনিজ সম্পদ পাওয়া যায়, যা উত্তর ভারতে সেভাবে পাওয়া যায় না বললেই চলে। তাই উপদ্বীপীয় মালভূমি শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন প্রকারের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ রয়েছে। উপদ্বীপীয় মালভূমির জলবায়ুর বৈচিত্র্য রয়েছে। কোথাও শুষ্ক জলবায়ু, কোথাও অত্যন্ত আর্দ্র জলবায়ু, কোথাও বৃষ্টিপাতের প্রভাব রয়েছে, কোথাও মৃত্তিকা উর্বর, কোথাও মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ বিস্তারের প্রতিকূল। বিশেষত জলবায়ুর বৈচিত্র্যের কারণে বিভিন্ন প্রকারের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ ঘটেছে উপদ্বীপীয় মালভূমিতে। বেশ কিছু স্বাস্থ্য নিবাস উপদ্বীপীয় মালভূমিতে রয়েছে, যেমন উটি, পাঁচমারি, কোদাইকানাল, মহাবালেশ্বর, খান্ডাল, মাউন্ট আবু প্রভৃতি, যা পর্যটন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। সবচাইতে বড় কথা, দ্রাবিড় সভ্যতার পীঠস্থান হিসেবে উপদ্বীপীয় মালভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিন্ধ্য পর্বতের দক্ষিণে দ্রাবিড়রা পৃথক সভ্যতা সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে ভারতে সুবিদিত। তাদের সংস্কৃতি
ভারতের অন্যান্য অংশ থেকে অনেক ক্ষেত্রেই মৌলিকতার দাবি রাখে। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র উপদ্বীপীয় মালভূমিতে অবস্থান করছে। সুতরাং এই সব দিক বিবেচনা করলে বলা যায় উপদ্বীপীয় মালভূমি ভারতের জনজীবনে এবং অর্থনীতি ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটি ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ হলেও ভারতের অন্যতম একটি সাংস্কৃতিক বিভাগে পরিণত হয়েছে, এ কথা বলাই যায়।